বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এটা তো নতুন কিছু না, কিন্তু যখন সরকারেরই একজন সাবেক উপদেষ্টা সরাসরি প্রতিশোধের হুমকি দেন, তখন কিন্তু বুঝতে হবে পরিস্থিতি আর স্বাভাবিক নেই। ভাবুন তো, শুধু একটা সহিংস হামলা আর তাতেই একটা দেশ কিভাবে অভ্যুত্থানের দোরগোড়ায় পৌঁছে গেল। চলুন আজ আমরা এই পুরো ব্যাপারটা একটু তলিয়ে দেখি। এটা কিন্তু কোনো সাধারণ রাজনৈতিক কথা না। সরকারের একজন সাবেক উপদেষ্টা যখন এমন হুঁশিয়ারি দেন, তখন সেটা সরাসরি একটা সংঘাতের ইঙ্গিত দেয়। এই একটা বাক্যই যেন বাংলাদেশের এখনকার উত্তপ্ত রাজনৈতিক পরিবেশের একটা প্রতীক হয়ে দাঁড়িয়েছে, যেখানে আলোচনার বদলে এখন প্রতিশোধের ভাষা শোনা যাচ্ছে। প্রশ্নটা ঠিক এখানেই। একটা দেশ যখন নির্বাচনের দিকে এগোচ্ছে, তখন পরিস্থিতিটা আসলে ঠিক কতটা ঘোলাটে হলে এমন প্রতিশোধের হুমকি আসতে পারে? এর উত্তরটা খুঁজে পেতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে, মানে ঠিক যেখান থেকে এই রাজনৈতিক আগুনের সূত্রপাত হয়েছিল। সবকিছু শুরু হয়েছিল একটা টার্গেটেড অ্যাটাক বা পরিকল্পিত হামলা দিয়ে। আর এটা শুধু একজন ব্যক্তির উপর আক্রমণ ছিল না, এটা ছিল একটা স্ফুলিঙ্গের মতো, যা পুরো রাজনৈতিক অঙ্গনে আগুন ধরিয়ে দেয়। আর এরপর তো একের পর এক ঘটনা ঘটতেই থাকে। দেখুন, যার উপর হামলা হয়েছে সেই শরীফ ওসমান হাদি কিন্তু কোনো সাধারণ প্রার্থী নন। তিনি জুলাই অভ্যুত্থানের অন্যতম পরিচিত একটা মুখ। তো যখন তাকেই টার্গেট করা হয়, তখন মেসেজটা বেশ পরিষ্কার। এটা কোনো বিচ্ছিন্ন অপরাধ নয়, বরং এটা ছিল ওই অভ্যুত্থানের চেতনার ওপর আর দেশের রাজনৈতিক স্থিতিশীলতার ওপর একটা সরাসরি আঘাত। এই হামলার পর পরিস্থিতি শান্ত হওয়ার বদলে যেন আরও বিস্ফোরণমুখ হয়ে ওঠে। আর এর পেছনে ছিল এমন একজনের মন্তব্য, যার উপর পরিস্থিতি শান্ত রাখার দায়িত্ব ছিল। হ্যাঁ, প্রধান নির্বাচন কমিশনার। তার একটা কথাই যেন আগুনে ঘি ঢেলে দিল। এই জায়গাটাতেই কিন্তু সংঘাতের মূল কারণটা একদম স্পষ্ট হয়ে যায়। দেশের সর্বোচ্চ নির্বাচনী কর্মকর্তা, তার চোখে যেটা একটা বিচ্ছিন্ন ঘটনা, বিরোধী শিবিরের কাছে সেটাই জুলাই বিপ্লব ও বাংলাদেশের উপর আক্রমণ। মানে একই ঘটনা নিয়ে একেবারে দুই মেরুর দুটো ভাবনা। আর এই দুই বিপরীত দৃষ্টিভঙ্গি দেশকে বিভাজনের দিকে আরও ঠেলে দেয়। প্রধান নির্বাচন কমিশনারের ওই বিচ্ছিন্ন ঘটনা মন্তব্যটার পর রাজনৈতিক মহলে রীতিমতো নিন্দার ঝড় ওঠে। বিভিন্ন দলের নেতারা, যারা হয়তো অন্য কোনো বিষয়ে একমত হন না, তারাও এই একটা ইস্যুতে একজোট হয়ে সমালোচনায় মুখর হয়ে ওঠেন। প্রথম এবং বেশ জোরালো প্রতিক্রিয়াটা আসে জামায়াতে ইসলামীর কাছ থেকে। তারা কিন্তু শুধুই মন্তব্যের নিন্দা করেই থেমে থাকেনি, বরং সিইসির কাছে তার অবস্থানের জন্য একটা পরিষ্কার ব্যাখ্যা দাবি করে। সোজা কথায়, এটা ছিল নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সরাসরি প্রশ্ন তোলা। খুব বেশি সময় লাগেনি, ব্যাখ্যার দাবিটা দ্রুতই পদত্যাগের দাবিতে পরিণত হয়। বিভিন্ন দলের নেতারা এক সুরে বলা শুরু করেন যে এই ধরনের মন্তব্যের পর সাংবিধানিক পদে থাকা কর্মকর্তাদের আর সেই পদে থাকার কোনো নৈতিক অধিকারই থাকে না। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের এই কথাটা আসলে ওই সময়ের রাজনৈতিক ক্ষোভের সারমর্ম। তাদের ভাষ্যমতে সিইসির মন্তব্যটা শুধু একটা ভুল শব্দচয়ন ছিল না, এটা ছিল তার পদের প্রতি এক ধরনের নৈতিক বিশ্বাসঘাতকতা। যার ওপর একটা নিরপেক্ষ নির্বাচনের দায়িত্ব, তার মুখ থেকে এমন কথা পুরো গণতান্ত্রিক প্রক্রিয়াটাকেই প্রশ্নবিদ্ধ করে তোলে। এই যে ক্ষোভটা বাড়ছিল, সেটার বিস্ফোরণ ঘটে কেন্দ্রীয় শহীদ মিনারের এক সর্বদলীয় সমাবেশে। আর এখান থেকে পরিস্থিতিটা নিন্দার পর্যায়ে পার করে সরাসরি প্রতিশোধের হুমকিতে চলে যায়। এই বক্তব্যে কিন্তু সংযমের অধ্যায়কে একটা ভুল হিসেবে বলা হচ্ছে। বার্তাটা একদম পরিষ্কার। অতীতে যে নমনীয়তা দেখানো হয়েছে সেটা আর হবে না। ভবিষ্যতের যে কোনো আঘাতের জবাব হবে আরও অনেক বেশি কঠোর। এটা আর কোনো ঘুরিয়ে পেঁচিয়ে বলা হুমকি না, এটা একটা সরাসরি হুঁশিয়ারি। রাজনৈতিক অবস্থান কতটা কঠিন হয়ে গেছে তা এই একটা বাক্যেই পরিষ্কার। সোজা কথা হলো, যদি আমরা নিরাপদ না থাকি, তাহলে আমাদের প্রতিপক্ষও নিরাপদ থাকবে না। বাংলাদেশের ভেতরের এই রাজনৈতিক সংকটটা এবার একটা আন্তর্জাতিক মাত্রা পেতে শুরু করে, কারণ ওই সমাবেশের বক্তারা প্রতিবেশী দেশ ভারতের দিকে সরাসরি হুঁশিয়ারি ছুড়ে দেন। ওই সমাবেশে ভারতের বিরুদ্ধে বেশ কয়েকটা গুরুতর অভিযোগ আনা হয়। বক্তাদের দাবি ছিল, ভারত শুধু সাবেক প্রধানমন্ত্রীকেই আশ্রয় দিচ্ছে না, বরং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে এখানকার পরিস্থিতি আরও অস্থিতিশীল করার চেষ্টা করছে। এটা কিন্তু একটা অভাবনীয় কূটনৈতিক উত্তেজনা তৈরি করে। এখানে সরাসরি ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তাকে টার্গেট করে পাল্টা ব্যবস্থা নেবার হুমকি দেওয়া হচ্ছে। তার মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ব্যাপারটা এখন আর শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নেই। এই যে এত সংঘাত, এত উত্তপ্ত বাক্য বিনিময়, এর মধ্যেই কিন্তু একটা অন্যতম প্রধান দল রাজনৈতিকভাবে একটা সমাধানের প্রস্তাব দেয়, যা ভবিষ্যতের জন্য একটা ভিন্ন পথের ইঙ্গিত দিচ্ছে।
এই উত্তাল পরিস্থিতির মাঝেই জামায়াতে ইসলামী একটা জাতীয় সরকারের রূপরেখা দেয়। সেখানে তারা ৩টা মূল শর্তের কথা বলে: দুর্নীতিমুক্ত হতে হবে, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা থাকতে হবে, আর প্রস্তাবিত সংস্কারে সমর্থন দিতে হবে। এটা কিন্তু বর্তমান সংঘাতের বিপরীতে একটা বিকল্প পথের প্রস্তাব। এই প্রস্তাবটা কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ, কারণ একদিকে যখন আমরা প্রতিশোধ আর বিভেদনের কথা শুনছি, ঠিক তখনই এই দলটি নির্বাচনে জিতলে তাদের রাজনৈতিক প্রতিপক্ষকেও সরকারের স্বাগত জানানোর কথা বলছে। এটা বর্তমান মেরুকরণের রাজনীতির ঠিক উল্টো একটা চিত্র। একদিকে প্রতিশোধের রাজনীতি, আরেকদিকে আন্তর্জাতিক উত্তেজনা, আবার তার মধ্যেই ঐক্যের প্রস্তাব। এই সবকিছুর মাঝে বাংলাদেশের আসন্ন নির্বাচন আসলে কোন পথে এগোবে? এই ঘটনাগুলো কি একটা নতুন গণতান্ত্রিক যাত্রার সূচনা করবে, নাকি দেশকে আরও গভীর কোনো সংকটের দিকে ঠেলে দেবে? উত্তরটা যাই হোক, তা বাংলাদেশের ভবিষ্যতের ওপর একটা দীর্ঘ ছায়া ফেলছে।